হঠাৎই করে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ৯ তারিখের ভিডিও, যেই দিন তিলোত্তমা পৃথিবী ছেড়ে চলে গেছে। এটা সেই দিনকার সেমিনার হল। এই সেমিনার হলেই নাকি আমাদের তিলোত্তমার মৃতদেহ পড়েছিল। সেখানে পুলিশের সামনে এত মানুষ কি করে এইখানে আসতে পারে? আমরা তো এতদিন ধরে ক্রাইম সিন মানেই আমাদের ব্রেনের মধ্যে জিনিসটা আছে যে যেখানে কোনো মৃত ব্যক্তিকে এরকম মানে একটু সন্দেহজনকভাবে দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটাকে আগে সিল করে দেওয়া হবে। অথচ দেখো এখানটায় কিভাবে মানুষ আনাগোনা করছে। এখানে বিশাল বড় একটা চিন্তার ভেতরে রয়েছে এইসব মানুষগুলো। আর দেবাশিস সোম সম্বন্ধে আমার মনে হয় এখন তোমরা অনেকেই জেনে গেছো। এটা হচ্ছে সেই দেবাশিস সোম যে সন্দীপ ঘোষের পার্সোনাল একজন, যে সন্দীপ ঘোষ আর এই তোমার হচ্ছে এই দেবাশিস সোম, এরা যত রকমের নোংরা কাজ এরা একে অপরকে হেল্প করে এবং সাহায্য করে। কি অবস্থা দেখো, যেখানটায় মানুষ মরে পড়ে আছে, সেই সব যত প্রমাণ আছে কিভাবে এই সব প্রমাণগুলোকে লোপাট করবে সেই প্ল্যানিং চলছে এখানটা, সেই প্ল্যানিং। এবং পুলিশের সামনে পুলিশ কতটা নিষ্ক্রিয়, পুলিশ কতটা ক্রাপ্টেড, যে আমরা যেটা জানি এখন সেটা হয় না। সাথে সাথে এইখানকার কোনো জায়গা সিল করা হয়নি, বরং এভিডেন্স মুছে দিতে সাহায্য করছে। পুলিশ নিজের মতো ফোন ঘাঁটছে, আর এরা এদের মতন এটাকে মার্ডারটাকে কি করে সুসাইড বলে বাইরে পেশ করবে, বা কিভাবে এটাকে সুসাইড বলে চালানো যায় সেই প্ল্যানিং চলছে। এই ভিডিওটা এতদিন পর ভাইরাল হলো কেন, কিভাবে হলো, কার কাছ থেকে হলো, সম্পূর্ণটা জানতে অবশ্যই ভিডিওটা দেখো। তিলোত্তমার মা বাবাকে তার মৃত মেয়ের মুখ দেখতে দেওয়া হয়নি, অথচ সেখানে কত মানুষের সমাগম। কি চলছে এটা? গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। এক্ষুনি একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভীষণভাবে ভিডিওটা ভাইরাল হয়েছে। সেই দিনের ঘটনা, যেদিন তিলোত্তমার মৃত্যু হয় সেই দিনের সকালবেলায় সেমিনার হলে কিভাবে মানুষজন ঠিক করছে, সম্পূর্ণটাই তোমাদেরকে তুলে দিলাম। এই ভিডিওটা এখন ভীষণভাবে ভাইরাল হয়েছে। তাই আমি বলছি, এই ভিডিওটা বাইরে আনলো কে? আর এতদিন পর সেদিনের ওইখানটা অত মানুষ থাকার পর কি প্ল্যানিং চলছিল, কিভাবে সমস্ত প্রমাণ লোপাট করা যায়, কিভাবে দেখো। আজকে যদি আওয়াজ না তুলতো, আজকে কত বড় ক্রাইমকে এরা ধামাচাপা দেওয়ার জন্য কত বড় বড় মানুষদের মাথা আর কত বড় বড় প্ল্যানিং চলছে। সেখানে সেমিনার হলে রয়েছে শান্তনু দে, দেবাশিস সোম আর প্রসেন চট্টোপাধ্যায়। তাহলে এই যে তিলোত্তমার মৃতদেহ যেখানটায় পড়ে আছে, সেখানেই সেই সেমিনার হলে এত মানুষ। আমরা ছোটোবেলা থেকে এই ক্রাইম পেট্রোল বা এই আকাশ আটে যে কোনো ক্রাইম সিন মানে আমাদের মাথায় কি, যখনই কোনো ক্রাইম সিন হবে সেখানটায় আমরা ভয়ে আগে সেই ঘরটাকে সিল করে দেবো, যে না ঘর থেকে আর কেউ ঢুকবেও না, বেরোবে না। অথচ এটা কত বড় শিক্ষিত একটা ডাক্তার যে বহু মায়েদের প্রাণ বাঁচাবে, যে বহু মেয়েদের জীবন বাঁচাবে, সেই ডাক্তারের প্রাণ নিয়ে নেওয়া হলো। এবং সেই প্রাণ নিয়েছে কারা? যেসব হিংস্ররা প্রাণটা নিয়েছে তারা মিলে এখন প্ল্যানিং করছে কিভাবে ওই সমস্ত প্রমাণগুলো লোপাট করে দেওয়া যায়। কিভাবে এখন এই যে কালকে 27শে আগস্ট সবাই নবান্ন অভিযানে যে নেমেছে, সেখানে কিভাবে ভয় পেয়েছে আমাদের শাসক দল, আর কিভাবে এটার প্রচার চলছে যে সেমিনার নবান্নর কাছাকাছি এলে কি করা হবে, কি করা হবে। মানে ভোর 4টে থেকে রাত 8টা অবধি ওই নবান্নে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ। ভোর 4টে থেকে কোনো গাড়ি নবান্নের দিকে যাবে না। কিসের ভয়? ভয়টা কিসের? তুমি যদি কিছু না করো, ভয়টা কিসের? ভয়টা কোথা থেকে? ভয় তারই হয় যে দোষ করে, যে অন্যায় করে, তারই ভয় সেই লুকিয়ে বেড়ায়, সেই চোরের মতো পালিয়ে বেড়ায়। কেন এত বড় একটা ক্রাইম হয়ে যাওয়ার পরেও সে মানুষটা মুখ বুজেছিল, সেই শাসক দলের লোকরা কেন তার ইনফরমেশন, তার এই যে আমাদের প্রশাসন, সে তো সেই ইয়েতেই আছে, সেই মন্ত্রিত্বটাই
তিনি দেখাশোনা করছে, সেই প্রশাসন থাকাকালীন, উনি এই দায়িত্বে থাকাকালীন সেইখানটায় ক্রাইম সিনে এইসব মানুষগুলো কি করছে, কত বড় প্রমাণ লোপাট, কত বড় প্ল্যানিং। যদি আজকে এই সারা বাংলার লোক যদি না জাগতো, আজকে তার মেয়ের তিলোত্তমার মা বাবা যদি চিৎকার করে না বলতো, না আমার মেয়ের সুসাইড করেনি, আমার মেয়ের সুসাইড করার কোনো আশঙ্কা নেই, আজকে যদি সত্যি সেই দিনে যে দেখেছিল সেই জুনিয়র ডাক্তার যদি বাইরে বেরিয়ে ফিস করে না বলে ফেলতো যে এটা আমার মনে হচ্ছে সুসাইড নয়, এটা মার্ডার, এটা রেপ কেস, যদি না বলতো, আজকে আমরা কাক পক্ষীও টের পেতাম না। এই মেয়েকে কখন গায়েব করে দিয়ে সুসাইড বলে চালিয়ে দিয়ে মেয়েটার দাফন করে দেওয়া হতো এতক্ষণে। এই দেবাশিস সোম সেখানে কি করছে? বহিরাগতরাই বা কী করছে? এই যে বহিরাগত, মানে আমরা তো জানি সে ওইখানে সন্দীপ ঘোষ থাকার কথা। হ্যাঁ, সন্দীপ ঘোষ সেখানে থাকবেই, কারণ তিনি অধ্যক্ষ, তাকে খবর দেওয়া হবে। সে তাড়াতাড়ি করে সিনিয়ররা সেই হসপিটালের আরও যারা ওই হসপিটালের রয়েছে তাদেরকে নিয়ে একটা মিটিং হবে বা তাদেরকে নিয়ে কথোপকথন হবে, এটা কি হলো, কিভাবে হলো, কি করে হলো। সিসিটিভিতে গড়বড়, 14 লক্ষ টাকা নেওয়া হয়েছে সিসিটিভি লাগানোর জন্য, অথচ 30টা সিসিটিভি লাগানোর কথা। এমনভাবে সিসিটিভিগুলো লাগিয়েছে যাতে শুধু মানে মানুষকে আই ওয়াশ করানো যায়, এমন পজিশনে সিসিটিভিগুলো যেখান থেকে মানুষ ইচ্ছা করলেই তার আশেপাশ দিয়ে বা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারে, যেখানটায় সিসিটিভি ফুটেজের মধ্যে আসবেই না। এমনও তো শোনা যাচ্ছে যে সিসিটিভিগুলোকেও ঘোরানো হতো, মানে নিজের ইচ্ছা মতো নিজের কায়দা মতো মুভ করে নিত, সেখানটাও হাতের ছাপ, একাধিক হাতের ছাপ পাওয়া গেছে। হাসপাতালের অধ্যক্ষ থাকতে পারে, সন্দীপ ঘোষের মানে হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ থাকতে পারে, কিন্তু পিএ সেই দেবাশিস সোম সে ওখানে কি করছিল? পুলিশের সামনে কি করে এত লোক ঢুকতে পারে? জুনিয়র কেউ ন্যাশনাল অধ্যক্ষ দেবাশিস সোম প্রশ্ন, কী করে বলো, কী করে থাকতে পারে ওখানটায়? কী করে এই মানে এত মানুষ থাকতে পারে? পোস্টমর্টম রিপোর্টে কী ছিল সেদিনকের পোস্টমর্টমের রিপোর্টের মধ্যে যা যা বেরিয়েছে সেই সমস্তটাই তোমাদেরকে বলবো। যে পোস্টমর্টমের রিপোর্ট যেটা বাইরে এসেছে, যে সম্বন্ধে আমি যতটুকু পড়াশোনা করলাম, যে একটা মেয়ের ওপর কতটা পরিমাণের অত্যাচার হয়েছে সেই রাতে, কতটা পরিমাণে, আর একটা 36 ঘন্টা ডিউটি দেওয়ার পর সেই মেয়েটি কতটা লড়তে পেরেছে এই নৃশংস, এই অসভ্য, অত্যাচারী, এই বর্বর নরখাদক নরপিচাসদের সাথে। হাইমেন ছিঁড়ে গেল, বিপুল রক্তপাত হয়, নিষ্ঠুর নরকীয় নির্মম অত্যাচার সেই রাতে করেছে। হ্যাঁ, মানে কি বলবো, হাইমেনটা কি, এই হাইমেনটা ছিঁড়ে গেলে সেখান থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হয় এবং সেই রক্তপাত। হাইমেনটা কি? হাইমেনটা হচ্ছে একটা মিউকেলাস টিস্যুর একটা টুকরো, যেটা আমাদের বলবো, যেটা হচ্ছে যোনিপথের আংশিকভাবে ঢেকে রাখে, যোনিপথের যেটা আমরা সবাই জানি, সেই যোনিপথটাকে আংশিকভাবে একটা হালকা পর্দা দিয়ে ঢেকে রাখে, তাকেই বলা হয় হাইমেন। সেটাকেই বলা হয় হাইমেন। এই হাইমেনটা মানে কতটা প্রেশার দিয়েছে বা কতটা, এটা হচ্ছে প্রথম শারীরিক সম্পর্ক যখনই হয় তখনই এই হাইমেনটা ছিঁড়ে যায়। তখনই বলে না, বিয়ের প্রথম রাতে ব্লিডিং হয়েছে, বিয়ের পর মানে এটা হচ্ছে বিয়ের পর প্রথম দিন শারীরিক সম্পর্ক করতে গিয়ে ব্লিডিং হয়েছে, এটা হচ্ছে সেই হাইমেনটা হচ্ছে যোনির পথের ওপরে একটা হালকা পর্দা, যেটা যোনিপথকে আংশিকভাবে ঢেকে রাখে। হাইমেন ছিঁড়ে গেলে বিপুল রক্তপাত হয়। আচ্ছা, ঠিক কিভাবে যোনিপথের হাইমেন ছিঁড়ে যেতে পারে? আচ্ছা, ময়না তদন্তে হাইমেন ছিঁড়ে যাওয়ার তথ্য কি উঠে এসেছিল? যৌনাঙ্গে যে রীতিমতো আঘাত করা হয়েছে তার প্রমাণ দেয় এই হাইমেন রক্তপাতে, মানে এতটা পরিমাণে রক্তপাত হয়েছে সেখানটায় বোঝাই যাচ্ছিল যে ওই যোনিপথে জোরে আঘাত করা হয়েছিল, যে কারণে বিপুল পরিমাণে ব্লিডিং হয়েছে। থাইরয়েড কার্টিলে
হ্যাঁ, থাইরয়েড কার্টিলেজ কি? আচ্ছা, তিলোত্তমার কার্টিলেজ ছিঁড়ে গিয়েছিল, অত্যন্ত জোরপূর্বক গলা চাপা হয়েছিল, যার ফলেই হাই হাইয়ের হাইয়ের হাড় ভেঙে গিয়েছিল বলে অনুমান করা যায়। তার মানে এই যে আমাদের মাথা আর এই যে গলার মাঝখানে যেটা থাইরয়েডের কার্টিলেজ, কার্টিলেজটা হচ্ছে তিলোত্তমা যে কার্টিলেজ ছিঁড়ে গিয়ে অত্যন্ত জোরপূর্বক গলা চাপা হয়েছিল, যার ফলে হাইয়ের হাড় ভেঙে গিয়েছিল, এটা অনুমান করা হয়েছিল ওই পোস্টমর্টম রিপোর্টে। হাইয়েড ভাঙলে কি হয়? অতিরিক্ত রক্তপাতের সঙ্গে হয় প্রবল শ্বাসকষ্ট। এই হাইয়েডটা যদি ভেঙে যায় তাহলে কি হয়? হাইয়েডটা ভেঙে গেলে কি হয়? প্রচুর রক্তপাত হয় মুখ দিয়ে। আর এই যে আমাদের এই যে নিঃশ্বাসটা নিচ্ছি, যে অক্সিজেনটা আমরা নিচ্ছি, যে আমাদের ফুসফুস অবধি তখন যেতে পারে না, তখন প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট শুরু হয়। কীভাবে নির্মমতার পরিচয় দিয়েছে সেই রাতে সেই নৃশংসরা ওই মেয়েটির ওপরে। এই তারপরে থাইরয়েডের জায়গায় বহু গুরুত্বপূর্ণ অঙ্গ, হাইয়েড হাড় কিংবা থাইরয়েড কার্টিলেজ নয়, সংলগ্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, তা থেকে মৃত্যু অবধি হতে পারে। মানে এই যে শুধু হাইয়েড ভাঙলেই হয় না, হ্যাঁ, এই থাইরয়েডের জায়গাতে বহু গুরুত্বপূর্ণ অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে। মানে আমাদের এখানটায় অনেক নার্ভ সিস্টেম আছে, অনেক গুরুত্বপূর্ণ শিরা উপশিরা, অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেইগুলো কার্টিলেজ নয় সংলগ্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, তা থেকে মানুষের মৃত্যু অবধি হতে পারে। মানে দেহরস, এবং ওর শরীরে দেহরস পাওয়া যায় 150 গ্রাম। আচ্ছা, বহির্কোষীর তরলের মধ্যে পড়ে রক্ত, সিমেন্ট, মূত্র ইত্যাদি। মানে আমাদের ভেতরে অন্তঃকোষী রসক্ষরণ হয় আর বহির্কোষী রসক্ষরণ হয়। তো এখানটায় 150 গ্রাম প্রায় বহির্কোষীর তরলের মাধ্যমে মানে সিমন, যেগুলো বলে সিমন, পাওয়া যায় আমাদের তিলোত্তমার শরীরে। তাহলে এইগুলো পোস্টমর্টম রিপোর্টে এসছে। তো এটা দেখার পরেও পোস্টমর্টম তো যখন ওর সকালবেলায়, এই সকাল থেকে এগুলো কানাঘুষো শুরু হতে হতে এই পোস্টমর্টমটা হয় সন্ধে 6টা নাগাদ, 6:30 নাগাদ। তো সেই সময় অবধি এগুলো ও যে পড়েছিল, তো সেখানটায় কোনো মতে কোনো ব্যারিকেড দেওয়া হয়নি, কোনো সিল করা হয়নি, কোনো সেই মেয়েটির যে এত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে, এটাকে এরা মানে আমাদের শাসক দলে, আমাদের মধ্যমণি, আমাদের মাথার মুকুট, আমাদের যার প্রতি আমাদের ভরসা, যার প্রতি আমরা আমাদের সমস্ত চিন্তা ভাবনা সঁপে দিয়ে বসে আছি, তিনি কোনো রকমের এটাকে নিয়ে তৎপরতার সাথে, বা এটাকে নিয়ে একটা মেয়ের এত বড় ক্ষতি হলো কি করে, সেটা শক্ত হাতে উনি কোনো মতেই এটা নিয়ে কোনো রকমভাবে তৎপরতা বা বিচক্ষণতা কিছুই দেখায়নি। আমরা তার প্রমাণ তো আজকে পেয়ে গেলাম। এই যে ভিডিওটা তোমরা দেখলে, যে ভিডিওটা ভাইরাল হয়েছে, যে কিভাবে মানুষ যেইখানটায় যে স্পটে এই ঘটনাটা ঘটেছে, সেখানে কি করে এত মানুষ আনাগোনা, এত মানুষ চলাফেরা, এত মানুষ, তাহলে এভিডেন্স কি থাকে? প্রথমত 9 তারিখে ঘটনা ঘটেছে, 14 তারিখে গিয়ে 10, 11, 12, 13, 14 তারিখে গিয়ে সিবিআইয়ের হাতে পড়েছে। এই 5 দিনের মধ্যে সমস্ত প্রমাণ এদিক থেকে এদিক। তাহলে কি আমি বলবো ওইখানটায় এমন কোনো মানুষ ছিল যারা সত্যি এই সন্দীপ ঘোষের টর্চার বা সন্দীপ ঘোষের অত্যাচার আর নিতে পারছিল না, সে লুকিয়ে এই ফুটেজটা করে রেখেছে, যে যদি দেখে যে না এটা সঠিক তদন্তের পথে এগোচ্ছে, তখন এটা ভাইরাল করব। আর যদি দেখি না আমাদের এই যে শাসক দল আছে, সে যদি এটাকে, আগেরও যে ঘটনা এই হসপিটালে এটা প্রথম নয়, এর আগেও 5-6টা ঘটনা এরকম ঘটে গেছে, তাদেরকে সুসাইড বলে চালিয়ে দিয়েছে, যদি এর ঘটনাটাও সুসাইড বলে চালিয়ে দেয়, তাহলে এই ভিডিও ফুটেজটা পুরো ধামাচাপা পড়ে থাকতো। আজকে এই ভিডিও ফুটেজটা ভাইরাল করতে বাধ্য হয়েছে, সে যখন দেখছে সিবিআইয়ের হাতে কিছুই লাগছে না, মোটামুটি অনেক প্রমাণই লোপাট করে দিয়েছে, সেই কারণে সে টুক করে এই ভিডিও ফুটেজটাকে ভাইরাল করে দিল, যাতে এই মেয়েটি সঠিক বিচার পায়,
যে দেখেন কতটা অরাজকতা চলেছে, কতটা নির্মম নিষ্ঠুর, কতটা বর্বরতার কাজ করেছে। যেইখানটায় এই অঘটনটা ঘটেছে সেখানে মানুষ কিভাবে অবাধিতভাবে আনাগোনা করেছে, অথচ যার মেয়ে, যার সন্তান, যার দেখার অধিকার সব থেকে বেশি, সেই মানুষটিকে কিন্তু এদের এখানে ঢুকতে দেয়া হয়নি। 3 ঘন্টা, 3 ঘন্টা বাইরে তারা অপেক্ষা করে আছে। আর এরা এর ভেতরে ঢুকে শুধু প্ল্যানিং করছিল এই মার্ডারটাকে কি করে সুসাইড বলে চালানো যায়, কি করে এই মার্ডার কেসটাকে সুসাইড বলে সবার চোখে ধামা চাপা দেওয়া যায়। আমি বলবো প্রত্যেকটা মানুষের জাগা উচিত, প্রত্যেকটা মানুষের। আজকে যার এই ক্ষতিটা হয়েছে, এই ক্ষতিটা কালকে আমাদের হবে না তার কোনো গ্যারেন্টি নেই। আমাদের জন্য এত বড় একটা গর্ত রেডি হচ্ছে যেখানটা আগামী দিন আমাদেরকেও পোতা হবে। আমাদের ঘরে ঢুকে এই দুষ্কৃতীদের সাহস এত বেড়ে গেছে, আগামী দিন আমাদের ঘরে ঢুকে আমাদের মা বউদের, আমাদের আত্মসম্মান নিয়ে খেলবে, আমাদেরকে প্রেশারাইজ করে নোংরা পথে ঠেলে দেবে। প্রত্যেকটা মেয়ে বউকে তাদের স্বাধীনতা কেড়ে নিয়ে তাদের মুখ বন্ধ করে দেবে। তাই আমাদের প্রত্যেকের জাগ্রত হওয়া উচিত, আর প্রত্যেকের এই লড়াইয়ের মাঠে নামা উচিত। থামবো না আমরা, আমাদের থামতে দেব না, আমাদের থামলে চলবে না। আমাদের এই সব কিছুর প্রশ্নের উত্তর চাই। উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস চাই। কে করেছে, কারা করেছে এবং কিভাবে করেছে, এতটা নিষ্ঠুর বর্বরতা যদি এইভাবে ছাড়া খোলা থাকে, সে যখন তখন সমস্ত মা বোনের জীবন নিয়ে খেলতে পারে। কারণ এদের বিকৃততা ততক্ষণ অবধি চলে যতক্ষণ অবধি যে এখন যে থমথমা এই এখন যে একটা উত্তেজনা ভাবাপূর্ণ আছে, এইগুলো দেখে সে আনন্দ পাচ্ছে যে দেখো আমার কুকীর্তি করে এসেছি। সেই কুকীর্তি নিয়ে সারা পশ্চিমবঙ্গের লোক, সারা পশ্চিমবঙ্গের বাইরের লোকও কীরকম ছুটে বেড়াচ্ছে, আর আমি দেখো কীরকম ছাড়া ঘুরছি। আমার পাওয়ার দেখো ওই সঞ্জয় সিভিকের মতন, যে সঞ্জয় সিভিক যেহেতু থানার মেজবাবুর সঙ্গে সমস্ত জায়গায় ঘুরতো বেড়াতো এবং মেজবাবু তার মন মতো প্রসাধনী জোগাড় করে দিত, মদ মেয়ে সমস্ত জোগাড় করে দিত, সে ধীরে ধীরে নিজেকে সিভিক থেকে পুলিশ ভাবতে শুরু করে দিয়েছিল। ঠিক তেমনি এইসব সাইকো, এইসব নোংরা ইতর যারা এই এত ভয়ঙ্কর কাজ, দেখো 150 গ্রাম সিমেন্ট মানে কম ব্যাপার না, এই 150 গ্রাম সিমেন্ট মানে কম ব্যাপার নয়। এখানটায় মিনিমাম 7 থেকে 8 জন ধরা পড়েছে, তো একজন এ তো বলিকা পাঠা, এ এখন ইয়েতে। তাহলে যে বাকি যেগুলো ছাড়া রয়েছে তারা এখন কি করছে, পার্টি করছে, মদ মাংস খাচ্ছে, আর এই খবরগুলো শুনছে আর নিজে মনকে মানে খুশি হচ্ছে। দেখেছো 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 আমরা কত ভয়ঙ্কর কাজ করে এসেছি। সারা পশ্চিমবঙ্গের লোক এবং পশ্চিমবঙ্গের বাইরের লোকও আমাদেরকে দেখে কেমন ভয় পাচ্ছে, আমাদেরকে আমরা কেমন কাঁপিয়ে দিতে পেরেছি সারা পশ্চিমবঙ্গকে। দেখেছো দেখেছো, দেখো দেখো এইগুলোকে দেখো, দেখে কিছু ইয়ে করো। দেখেছো এটাকে আমরা তৈরি করতে পেরেছি, এই পশ্চিমবঙ্গকে দেখো আমরা একদম হিলিয়ে দিতে পেরেছি। কারোর কোনো কিছু করার ক্ষমতা নেই, কোনো মতে আমাকে ছোঁয়ার ক্ষমতা নেই। এই সাইকোগুলো, যে সাইকোগুলো এই মেয়েটার সাথে এইগুলো করেছে, এই যে হাইমেন ছিঁড়ে ছাত্রা ফাই করে দিয়েছে, এই যে থাইরয়েড, এই যে কার্টিলেজ, মানে কোন জায়গাটা মেয়ের হাইয়েড, কোন জায়গাটা মেয়েটার ছেড়েছে, মেয়েটার গলবিল মানে এই যে গর্দান থেকে শুরু করে মেয়েটার যৌনাঙ্গ থেকে শুরু করে মেয়েটার বডির প্রত্যেকটা পার্টস কামড়ে কামড়ে খাবলে খাবলে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আমরা বলবো আমাদের প্রত্যেকটা মানুষকে সক্রিয় হতে হবে, আমাদের প্রত্যেকটা মানুষকে জাগতে হবে, আমাদের প্রত্যেকটা মানুষকে এই নৃশংসতার রূপ দেখিয়ে দিতে হবে যে এই রকম রূপ, এই রকম নৃশংসতা আমাদের ঘরেও হতে পারে। আজকে আমার মেয়ের ডাক্তারি পড়েনি তো কী হয়েছে, হয়তো আমার মেয়ের ঘরেও তো ডাক্তারি পড়তে যেতে পারে। আজকে আমার কোনো আত্মীয়, তারও তো ডাক্তারি যেতে পারে। যে যাবে সে কি সুস্থভাবে ফিরবে? আজকে আমরা যে স্বপ্ন দেখেছি বড় করার, মেয়েকে ছেলেকে বড় করার, সেই জায়গাটা পৌঁছানো, যখন সেই জায়গাটা যাবে, যাওয়ার পর কি আর ফেরত আসবে? আমি যত এই আরজি কর নিয়ে দেখছি, যত আরজি কর নিয়ে বলছি, তত আমার মনের ভেতরে একটাই প্রশ্ন আসছে, ওটা কি আরজি কর হসপিটাল ছিল, না ওটা কোনো ভুতিয়া বাংলা ছিল, না ওখানটায় ক্রাইমের একটা ডিপো ছিল? কোনটা? ওখানটায় কি ছিল? হ্যাঁ, একটা ফুটেজ বেরিয়েছিল যেখানে একটা ডাক্তার, জুনিয়র ডাক্তার করাত নিয়ে দাঁড়িয়ে আছে, মানে আয় তোকে কাটবো,
কাউকে হয়তো থ্রেট দিচ্ছে, সেরকম ভিডিও ফুটেজ বেরিয়েছিল, ভাইরাল হয়েছিল, যেটা আমরা দেখেছি যে একটা জুনিয়র ডাক্তার করাত নিয়ে, হেস্কো ব্লেড যেগুলো বলে আমরা, কাঠ লোহা কাটার জন্য যে করাত থাকে, সেই করাত নিয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তার মাঝখানে, মানে কাউকে ডাকছে, কাউকে অপেক্ষা করছে, কাউকে ভয় দেখাচ্ছে। এই যে জুনিয়র, কতগুলো জুনিয়র ডাক্তার যারা সুমন কুমার তপাদার, দৈপায়ন বিশ্বাস, সুশান্ত কুমার রয়, অভিজিৎ দে, এইগুলো ছিল সব জুনিয়র ডাক্তার। এই যে এদের জন্যে সমস্ত কিছুর ব্যবস্থা হতো, সমস্ত। তার ভেতরে সুশান্ত কুমার আর অভিজিৎ দে, এরা হচ্ছে এদের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। এই সুশান্ত কুমার আর অভিজিৎ দের এই দুজনার ফিঙ্গারপ্রিন্ট ওখানে পাওয়া গেছে। তাহলে ভাবো, মানে এরা দুজন আরজি করে কোনো পোস্টের ডাক্তার না, ভাবতে পারছো? মানে এরা কিন্তু এই সুমন কুমার আর অভিক দে আর সুমন কুমার কিন্তু আরজি করের কোনো ডাক্তার না, বা কোনো স্টুডেন্ট না, বা কোনো ওরা ওখানকার কেউ না। অথচ তাহলে কি করে একটা বাইরের মানুষ আরজি করের মতন এই হসপিটালে ঢুকে পড়তে পারে? পেশেন্টের গার্জেন যদি ঢোকে, বাবা এতুল কালাম কাণ্ড করে দেয় এরা। অথচ দেখো বহিরাগতদের আনাগোনা কিভাবে ছিল, দেখো। মানে যত দেখছি তত গা শিউরে উঠছে, তাই আমরা বারবার জানতে চাই, এই যে সেমিনার হলে শান্তনু দে, দেবাশিস সোম আর প্রসীন চট্টোপাধ্যায় কী করছিল ওখানটায় প্রশাসনের সামনে, যেখানটায় প্রশাসক যেটা আমরা বলি, সাদা পোশাকের ইন্সপেক্টর দাঁড়িয়ে রয়েছে, তার সামনে কি করে এত মানুষ চলাচল করতে পারছে? অথচ যাদের চলাচল করা উচিত, যাদের মেয়ের কাছে যাওয়া উচিত, যারা স্বচক্ষে দেখলে মানুষের কাছে সত্যিটা বলতে পারবে, যাদের অ্যাকচুয়ালি মেয়ের বুকের ওপর আছড়ে পড়া উচিত, তাদেরকে 3 ঘন্টা বাইরে দাঁড় করিয়ে রেখেছে। তাহলে তোমরা কি বলবে? আমরা কোন দেশে বসবাস করছি? আমরা কি বিচার পাবো? তাই আমাদের বিচার আমাদেরকে ছিনিয়ে নিতে হবে, আমাদের লড়াই আমাদেরকে জোর করে নিতে হবে। আমরা কারোর উপরে ভরসা করে বসে থাকলে হবে না, আমাদের অধিকার আমাদের কেড়ে নিতে হবে। তাই আমরা মানছি না, মানব না। আমরা আর এই অন্যায় সহ্য করব না, কোনো মতে আমরা আর এই অন্যায় সহ্য করব না। ছাত্র সমাজ, আচ্ছা, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমাদের তিলোত্তমাকে ফেরত দাও, লক্ষ্মীর চাই না তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার, তোমরা নাও, তোমাদের ফেরত নাও তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার, আর আমাদের তিলোত্তমাকে আমাদের ফেরত দাও। চাই না, প্রত্যেককে বলবো লক্ষ্মীর ভাণ্ডারকে একদম বয়কট লক্ষ্মীর ভাণ্ডার, বয়কট প্রত্যেকটা যে মণ্ডপে টাকা দান করে সেই টাকা সমস্ত সবাই মিলে চাঁদা তুলে আমরা দেবো 10 লাখ টাকা, কিন্তু তিলোত্তমার ন্যায় দাও, তিলোত্তমার বিচার দাও, তিলোত্তমাকে জাস্টিস পাইয়ে দাও। চাই না, ছি 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 ছি। আমরা এই তিলোত্তমা হত্যাকাণ্ডে যারা যারা অভিযুক্ত, তাদের কঠিন থেকে কঠিন শাস্তি চাই। এই সঞ্জয় রায় হচ্ছে জাস্ট ফর একটা বোরে, একে বোরে হিসেবে ব্যবহার করা যায়। এও ভালো না, এও ক্রিমিনাল, এও একটা ক্রিমিনালই। কারণ এই যে কত বড় ক্রিমিনাল তার প্রমাণও আমরা অনেক জায়গায় পেয়েছি। অবশ্যই একে আমরা ছাড়ো বা এর কোনো শাস্তি, কিন্তু সঠিক যে আসল দোষী, যে আসল শাস্তি পাওয়ার যোগ্য, তাকে শাস্তি দাও। ভিডিওটা এতটুকু রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর প্রত্যেককে বলবো এই ভিডিওটা প্লিজ 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 সবাইকে বলবো শেয়ার করো, এই ভিডিওটা শেয়ার করো।